স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা আজকে বিবিএ অনার্স পার্ট 1 অর্থাৎ বিবিএ অনার্স প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা বিষয়ে আমরা পণ্য সম্পর্কিত ধারণা নিয়ে আলোচনা করব। পণ্যের শ্রেণী বিভাগ এবং পণ্য সম্পর্কিত বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ অধ্যায় বাজারজাতকরণ নীতিমালার আর এই বিষয়ে আলোচিত হয়েছে এবং হিসাব বিজ্ঞান বিভাগের ষষ্ঠ অধ্যায় এবং মার্কেটিং বিভাগের অষ্টম অধ্যায় এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ এই চারটা ডিপার্টমেন্টেই বাজারজাতকরণ নীতিমালা পড়তে হয় অনার্স ফার্স্ট ইয়ারে। তো আমরা তাহলে দেখব কোন কোন প্রশ্নগুলো কভার করবে। অর্থাৎ পাঠ ঘোষণায় আমরা দেখব যে পণ্যের বর্ণনা নিয়ে আজকে আলোচনা হবে, পণ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা হবে, পণ্যের স্তর সমূহ নিয়ে আলোচনা হবে, ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের বর্ণনা দেওয়ার চেষ্টা করব এবং ভোগ্য ও শিল্প পণ্যের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব, সুবিধা পণ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং নতুন পণ্য বলতে কি বোঝায়, পণ্য সারি বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদিও পণ্য সারি নিয়ে আজকে আমরা অন্য কোনো একটা লেসনে আলোচনা করব। আমরা প্রথমেই পাঠ বর্ণনা অংশে আমরা পণ্যটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন এবং অভাব মেটাতে সক্ষম এমন কোনো কিছু যা দৃষ্টি আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগের জন্য ক্রেতাদের উদ্দেশ্যে অর্পণ প্রস্তাব প্রদান করা যায়, যেমন টেলিভিশন, বই, সাবান ইত্যাদি। অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষের নিকট হস্তান্তর করতে পারে এবং মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে পারে এমন যা কিছু দৃষ্টি আকর্ষণ, অর্জন বা ব্যবহারের বা ভোগের জন্য তাদের নিকট প্রদান করা হয়ে থাকে। আমরা একটু পণ্যের চিত্র দেখার চেষ্টা করি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি ট্রান্সপারেন্ট স্মার্টফোন, অর্থাৎ মনে হয় যেন এক টুকরো কাঁচ, কিন্তু এটাই আসলে ট্রান্সপারেন্ট করে এটাকে স্বচ্ছ করে দেয়। আমরা একটা নতুন একটা মোবাইলের ডিজাইন দেখতে পাচ্ছি এবং এটা একটা পণ্য, যেহেতু এটা দৃশ্যমান এবং মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে পারে। আমরা অ্যাপেল অটোনোমাস ইলেকট্রিক কার, অর্থাৎ বিদ্যুতের সাহায্যে যে কারগুলো চলে সেটাকে আমরা অটোনোমাস ইলেকট্রিক কার বলে থাকি, অর্থাৎ অটো ড্রাইভিং সিস্টেমে, অর্থাৎ ড্রাইভারের প্রয়োজন হয় না, এটা চলে এবং এটাকেও আমরা পণ্য বলতে পারি। এরপরে আমরা দেখব পণ্যের স্তর নিয়ে আমরা আলোচনা করব। আসলে একজন উৎপাদনকারী বা একজন বাজারজাতকারী প্রথমেই ক্রেতাদের বিভিন্ন ধরনের সুবিধা দেন। যেমন আমরা গাড়ি ব্যবহার করি যাতায়াত সুবিধার জন্য, তাহলে যাতায়াত হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু এবং ওই পণ্যটার অবয়ব কার হচ্ছে বা গাড়িটাই হচ্ছে প্রকৃত পণ্য এবং বর্ধিত পণ্য। গাড়ির সঙ্গে যদি অন্য কোনো পণ্য ফ্রি দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বর্ধিত পণ্য বলবো। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বর্তমান সময়ে সফল কোম্পানি ক্রেতাদের শুধু সন্তুষ্টি প্রদান করছে না, বরং ক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। তাদের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন এবং সময় পরিবর্তনের সাথে সাথে ক্রেতাদের প্রত্যাশা ও চাহিদার পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি পণ্যের স্তরগুলো বর্ধিত হচ্ছে। আমরা পণ্যের স্তরগুলো দেখি যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। আমরা মূল যে স্তর সেটা হচ্ছে যে আমরা একটু আগে কথা বলছিলাম যে মৌলিক ক্রেতা ভ্যালু স্তর। ক্রেতারা পণ্য সামগ্রী কেনার জন্য মৌলিক যে সুবিধা প্রত্যাশা করে, যেমন বিনিয়োগ বা যোগাযোগ ইত্যাদি। প্রকৃত পণ্য মৌলিক ক্রেতা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের যে সামগ্রিক কাঠামো তৈরি হয়, যেমন গাড়ি, এটা হচ্ছে প্রকৃত পণ্য। তাহলে আমরা গাড়ি ব্যবহার করি যোগাযোগ বা বিনোদনের জন্য, যোগাযোগ স্থাপনের জন্য বা যাতায়াত সুবিধার জন্য, এবং বর্ধিত পণ্য হচ্ছে ক্রেতাকে যে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়, যেমন গাড়ি কিনলে টেলিভিশন ফ্রি, তাহলে সেই টেলিভিশনটাই হচ্ছে বর্ধিত পণ্য। আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা মূলত গাড়ি ব্যবহার করি যাতায়াত সুবিধার জন্য। আমাদের প্রথম এই চিত্রের অংশে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের ভাঙা চৌরাস্তার মোড়, অর্থাৎ চারদিকে চারটা রাস্তা চলে গেছে। তাহলে কি এটা হচ্ছে মূলত আমরা রাস্তা চিত্র দেখাতে চাচ্ছি যে যাতায়াত সুবিধার জন্য আমরা গাড়ি ব্যবহার করি। তাহলে এই যাতায়াত সুবিধাটাই হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু এবং প্রকৃত পণ্য হচ্ছে গাড়ি। আমরা সুজুকি মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি এবং গাড়ি কিনলে একটা টেলিভিশন ফ্রি, তাহলে এই টেলিভিশনটাই হচ্ছে বর্ধিত পণ্য, সোনি এলইডি টিভি।
তাহলে পণ্যের তিনটা স্তর আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখব যে আসলে পণ্যকে প্রধানত আমরা দুভাগে ভাগ করি, ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য। তাহলে ভোগ্য পণ্য কি? চূড়ান্ত ভাবে বা ব্যবহারের জন্য আমরা যে পণ্য ক্রয় করে থাকি তাকে আমরা ভোগ্য পণ্য বলে থাকি। শিল্প পণ্য যে পণ্য পুনরায় প্রক্রিয়াকরণ বা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা শিল্প পণ্য বলে থাকি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমরা যে পেন কলম ক্রয় করি লেখার জন্য, এটা ভোগ্য পণ্য। তারপরে এখন ওয়ালটন কোম্পানি যদি চায়না থেকে ক্যামেরা কিনে নিয়ে আসে তাদের মোবাইলে স্থাপনের জন্য, তাহলে তারা নিজেরা ব্যবহার করার জন্য নয়, তারা পুনরায় পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে, তাহলে সেটাকে আমরা শিল্প পণ্য বলবো। আমরা একটু চিত্রে দেখতে পাচ্ছি যে ভোগ্য পণ্য সাধারণত আমরা একটি ডিপার্টমেন্টাল স্টোরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো নানা ধরনের পণ্য সাজিয়ে রেখেছে এবং এই পণ্য আমরা সরাসরি ভোগের জন্য ক্রয় করব, তাহলে এটা ভোগ্য পণ্য। এবং শিল্প পণ্য আমরা নানা ধরনের স্ক্রু দেখতে পাচ্ছি বা যন্ত্রাংশ দেখতে পাচ্ছি বিভিন্ন, তাহলে এই যন্ত্রাংশ পরবর্তীতে কোনো একটা পণ্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে বা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হবে, তাহলে এটাকে আমরা শিল্প পণ্য বলতে পারি। এরপরে আমরা দেখব যে ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগগুলো একটু দেখার চেষ্টা করব। প্রধানত ভোগ্য পণ্য 4 ভাগে ভাগ করা হয়ে থাকে: সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্যকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, গৃহে সরবরাহকৃত পণ্য। শপিং পণ্যকে আমরা 2 ভাগে ভাগ করি: ফ্যাশন পণ্য, সেবা পণ্য এবং বিশিষ্ট পণ্য। তারপর হচ্ছে অযাচিত পণ্যকে আমরা 2 ভাগে ভাগ করি: নতুন অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য। তাহলে আমরা প্রথমে দেখব যে সুবিধা পণ্যের ক্লাসিফিকেশন এবং আমরা বর্ণনা গুলো দেখার চেষ্টা করব। ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ আমরা বলছিলাম যে সুবিধা পণ্য আমরা খুব কম প্রচেষ্টায় বাড়ির সন্নিকটে আমরা কোনো দাম বা কোনো ব্র্যান্ড বিবেচনা না করেই যে পণ্য কিনে থাকি তাকে আমরা সুবিধা পণ্য বলে থাকি। আমরা নানা ধরনের পনির দেখতে পাচ্ছি, নানা ধরনের মিল্ক আমরা দেখতে পাচ্ছি, এবং সুবিধা পণ্য যে পণ্য ভোক্তারা নিকটবর্তী অবস্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করতে চায় সেগুলোকে সুবিধা পণ্য বলা হয়। যেমন ব্রেড, বিস্কিট, চাল, ডাল, লবণ, মাছ, এগুলো প্রতিদিন আমাদের খাদ্য মেনুতে ব্যবহৃত হয়ে থাকে, যে কারণেই আমরা বাড়ির সন্নিকটেই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কম প্রচেষ্টায় আমরা এগুলো কিনতে পারি, তাকে আমরা সুবিধাজনক স্থান থেকে আমরা কিনতে পারি, তাকে আমরা সুবিধা পণ্য বলে থাকি। আমরা জানি যে সুবিধা পণ্যকে প্রধানত 4 ভাগে আমরা দেখিয়েছি, 4 ভাগে ভাগ করা যায়। প্রধান পণ্য আমরা বলছিলাম যে যেসব পণ্য দৈনন্দিন জীবনে অপরিহার্য হিসাবে বিবেচিত হয় এবং ভোক্তারা নিয়মিতভাবে ক্রয় করে সেগুলোকে হচ্ছে প্রধান পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য। যেমন চাল, ডাল, লবণ, মরিচ ইত্যাদি, যেগুলো আমরা একটু আগে দেখার চেষ্টা করলাম। আমরা চিত্র দেখতে পাচ্ছি, আমাদের অত্যাবশ্যকীয় পণ্যের চিত্র দেয়া আছে। লোভনীয় পণ্য আমরা সুবিধা পণ্যের যে 4টি ভাগ সেখানে লোভনীয় পণ্য দ্বিতীয় ভাগে আমরা দেখিয়েছি। লোভনীয় পণ্য হচ্ছে যে পণ্য দেখা মাত্রই ভাবাবেগে বশবর্তী হয়ে বা তাৎক্ষণিকভাবে আকৃষ্ট হয়ে আমরা কিনে থাকি তাকে লোভনীয় পণ্য বলা হয়। যেমন আমরা ফুচকা দেখতে পাচ্ছি, ফুচকা, চটপটি, আইসক্রিম, এগুলোকে আমরা লোভনীয় পণ্য বলে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেসব পণ্য ক্রেতারা মুহূর্তের দেখায় মানে দেখা মাত্রই বিশেষ চিন্তা ভাবনা না করে ভাবাবেগে বশবর্তী হয়ে ক্রয় করে সেগুলোকে লোভনীয় পণ্য বলে। আইসক্রিম, চটপটি, বেলুন, খেলনা, বিনোদনমূলক ম্যাগাজিন ইত্যাদি। আমরা জরুরি পণ্য অর্থাৎ জরুরি প্রয়োজন নির্বাহের জন্য জরুরি প্রয়োজনে যে পণ্য আমরা ব্যবহার করি তাকে আমরা জরুরি পণ্য বলা হয়। যেমন আমরা ওষুধ এখানে দেখতে পাচ্ছি যে ওষুধ আমাদের অসুস্থ হলেই জরুরি প্রয়োজনে আমাদের ওষুধের প্রয়োজন হয়। আমরা এখানে যেসব পণ্য ভোক্তারা বিশেষ ধরনের প্রয়োজন মেটানোর জন্য তাৎক্ষণিকভাবে ক্রয় করে সেসব পণ্যকে জরুরি পণ্য বলে। অসুস্থ হলে ঔষধ ও অ্যাম্বুলেন্স সার্ভিস, বৃষ্টির ক্ষেত্রে রেইনকোট ও ছাতা প্রভৃতি। আমরা এ ধরনের জরুরি পণ্য আমরা ভেন্টিলেটর দেখতে পাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো করোনাকালীন সময়ে আমরা সবাই নাম জানি। অর্থাৎ ভেন্টিলেটর ব্যবহার করা হয় রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর শ্বাস প্রশ্বাসের কাজটা ভেন্টিলেটর করে দেয়।
এবং অক্সিজেন সিলিন্ডার, তারপরে হচ্ছে পালস অক্সিমিটার এবং ডিফিব্রিলেটর, অর্থাৎ এগুলো সবই হচ্ছে জরুরি পণ্য। তারপরে হচ্ছে যে সুবিধা পণ্যের আরেকটি শ্রেণী বিভাগ রয়েছে, সেটা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য, অর্থাৎ ক্রোকারি যে সকল আইটেম বা রান্নাঘরের সামগ্রী যেগুলো আমাদের গৃহের সন্নিকটে নিয়ে আসে বা গৃহের সন্নিকটে বসেই আমরা কিনতে পারি বা বাসায় পৌঁছে দেওয়া হয়, সেগুলোকে আমরা গৃহে সরবরাহকৃত পণ্য বলে থাকি। কোনো কোনো পণ্যের বিক্রয় কাজ ভোক্তারা ঘরে ঘরে পণ্যটি পৌঁছানোর মাধ্যমে সম্পন্ন করে, সেসব পণ্যকে গৃহে সরবরাহকৃত পণ্য বলা হয়। যেমন তরিতরকারি, দুধ, সংবাদপত্র, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী এভাবে বিক্রয় হয়। যেমন পত্রিকা, আমরা অনেক সময় দেখি যে সকালবেলায় উঠেই পত্রিকা বাসায় পৌঁছে দিয়ে যায়, দৈনিক পত্রিকার আমরা কথা বলছি। তাহলে আমরা সুবিধা পণ্যের সবগুলো ক্লাসিফিকেশন আমরা দেখলাম। আমরা এবার একটু চিত্রের মাধ্যমে বিষয়টা আরেকটু ভালোভাবে পুনরাবৃত্তি করছি, আমরা রিপিট করছি। প্রধান পণ্য আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো আমরা খুব সহজেই প্রতিদিন ব্যবহার করে থাকি এবং কম প্রচেষ্টায় বাড়ির সন্নিকট থেকে ক্রয় করে থাকি। লোভনীয় পণ্য, আমরা এখানে রসুনের আচার দেখতে পাচ্ছি, এটা এক ধরনের লোভনীয় পণ্য। জরুরি পণ্য ওষুধ এবং গৃহে সরবরাহকৃত পণ্য, যেটা ক্রোকারিজ আইটেম আমরা বলে থাকি, রান্নাঘরে ব্যবহৃত হয়, অর্থাৎ রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা এবার দেখব যে ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগের দ্বিতীয় শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা প্রধান সুবিধা পণ্যের 4টা ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে শপিং পণ্য। আমরা সোনি টিভি দেখতে পাচ্ছি, সোনি এলইডি টিভি চিত্রে দেখতে পাচ্ছি, এবং এখানে বলা হচ্ছে যে শপিং পণ্য কি, যে পণ্যের মান, গুণাগুণ, ব্র্যান্ড, ডিজাইন এগুলো যাচাই করে, মূল্য যাচাই করে যে পণ্য ক্রয় করা হয়ে থাকে তাকে আমরা শপিং পণ্য বলে থাকি। এবং সাধারণত সুবিধা পণ্য থেকে শপিং পণ্যের মূল্য মানও একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ যেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকানে ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে, সেগুলোকে শপিং পণ্য বলা হয়। যেমন আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, অলংকার, টাই, জুতা, ঘড়ি, টেলিভিশন ইত্যাদি। শপিং পণ্যকে আমরা জানি যে দুভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে যে ফ্যাশন পণ্য। আমরা এখানে একটা হাতের একটা রিং দেখতে পাচ্ছি, ফিঙ্গার রিং, অর্থাৎ ফ্যাশন পণ্য হচ্ছে যে চলমান প্রথার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাকে আমরা ফ্যাশন পণ্য বলে থাকি। যেমন যেসব শপিং পণ্য ক্রেতারা শখে বশবর্তী হয়ে অথবা চলমান প্রথার সাথে সমন্বয় সাধন করার জন্য ক্রয় করে, সেসব পণ্যকে ফ্যাশন পণ্য বলা হয়। যেমন আসবাবপত্র, অলংকার, পোশাক পরিচ্ছদ, গিফট সামগ্রী ইত্যাদি। এরপরে হচ্ছে যে আমরা ফ্যাশন পণ্য বলে থাকি যে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্প, এটাও এক ধরনের ফ্যাশন পণ্য, অর্থাৎ এটা একটা চলমান প্রথার সঙ্গে বা এটা আমাদের একটা বাংলার ঐতিহ্য এবং ট্র্যাডিশন। এবং সেবা পণ্য, অর্থাৎ শপিং পণ্যের দুটো ক্লাসিফিকেশন, শৌখিন পণ্য, সেবা পণ্য। আমরা দেখবো যে সেবা পণ্য, রেফ্রিজারেটর দেখতে পাচ্ছি যে একটা ঘরের ভিতরে ফ্রিজ, আমাদের এটাকে আমরা সেবা পণ্য বলে থাকি। বা এখানে এসি, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র আমরা যেটাকে বলে থাকি, তো আমরা দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত শপিং পণ্যের স্থায়িত্বকাল দীর্ঘ হয় এবং কার্যকারিতা ঠিক রাখার জন্য মাঝে মাঝে মেরামত বা সার্ভিসিং এর প্রয়োজন হয়, সেসব পণ্যকে সেবা পণ্য বলে। যেমন রেফ্রিজারেটর, টিভি, এয়ার কন্ডিশন ইত্যাদি। আমরা তাহলে শপিং পণ্য একটু আবার রিপিট করে নিচ্ছি। ফ্যাশন পণ্য, যেটা আমরা বলছিলাম যে চলমান ইয়াররিং আমরা দেখতে পাচ্ছি চলমান প্রথার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাকে আমরা ফ্যাশন পণ্য বলে থাকি। সেবা পণ্য অর্থাৎ রেফ্রিজারেটর অথবা আমরা এয়ার কন্ডিশন, এগুলোকে আমরা সেবা পণ্য বলে থাকি, অর্থাৎ দীর্ঘ সময় যেটার সার্ভিসিং এর প্রয়োজন হয়, সেবার প্রয়োজন হয়, বিক্রয়ত সেবা, সেসব পণ্যকে আমরা সেবা পণ্য বলে থাকি। আমরা এবার একটু দেখব যে ভোগ্য পণ্যের আরেকটা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য। আমরা মসলিন শাড়ি দেখতে পাচ্ছি, অর্থাৎ
বিশিষ্ট পণ্যটা কি? মানে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যকে আমরা বিশিষ্ট পণ্য বলে থাকি। যেসব ভোগ্য পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি ও পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন এবং যা ক্রয়ের প্রতি একটি বিশেষ শ্রেণীর ক্রেতাদের প্রবল আকর্ষণ থাকে, সেসব পণ্যকেই বিশিষ্ট পণ্য বলে। যেমন মার্সিডিজ গাড়ি, রাডো ঘড়ি, দামি ব্র্যান্ডের পারফিউম, জুমলেস বিশিষ্ট অত্যাধুনিক ক্যামেরা ইত্যাদি। আমরা বিশিষ্ট পণ্য মসলিন শাড়ি আরো একটু ভালো করে দেখতে চাই, যে এটাও আমরা মসলিন শাড়ি সেই ঐতিহ্য আমরা সবাই জানি যে একটা আংটির ভেতর থেকে, অর্থাৎ এই শাড়িটা এতটা সূক্ষ্ম এবং অনেক কয়েকজন কারিগর মিলে একটা দীর্ঘ সময় 6 মাস 1 বছর লাগে একটা শাড়ি বুনতে। অর্থাৎ এত সূক্ষ্ম কার্পাস, ফুটি কার্পাস থেকে মসলিন শাড়ি তৈরি করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা আংটির ভেতর থেকে শাড়িটা প্রবাহিত হতে পারে, অর্থাৎ শাড়িটা এতটা সূক্ষ্ম শাড়ি। এরপরে হচ্ছে যে আমরা বিশিষ্ট পণ্য দেখতে পাচ্ছি, আমরা নীতা আম্বানিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুদিন আগে নীতা আম্বানির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রায় সব হুলস্থুল এবং সারা দেশের টপ অফ দ্য নিউজ ছিল, কারণ হচ্ছে সেই অনুষ্ঠানে বিল গেটস এসছে এবং মার্ক জুকারবার্গের মতো মানুষরা এসছেন ভারতে। তাহলে নীতা আম্বানির এই বিশেষ শাড়ি, অর্থাৎ 36 জন কারিগর দিয়ে একসাথে তৈরি করেছেন এই শাড়িটি। 36 জন কারিগর একসঙ্গে যুক্ত হয়ে শাড়িটি তৈরি করেছেন এবং শাড়িতে সোনার তারের কাজ এবং দামি পেইন্টিং ডিজাইন আছে এবং এর পাশাপাশি শাড়িতে পান্না, রুবি, পোখরাজ এবং মুক্তার মতো পাথরও ব্যবহৃত হয়েছে শাড়িতে। তাহলে নীতা আম্বানির এই দক্ষিণ ভারতের ঐতিহ্য কাঞ্জিভরম অথবা কাঞ্জিভট্ট এই শাড়িকে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের বাংলাদেশের মসলিন শাড়ির মতো ঐতিহ্য এক ধরনের এই কাঞ্জিভরম শাড়িও খুব ঐতিহ্য। তাহলে কি হচ্ছে যে এই শাড়িটাকে আমরা নির্দ্বিধায় বিশিষ্ট পণ্য বলতে পারি। আমরা ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগের সর্বশেষ শ্রেণী বিভাগ অযাচিত পণ্য। অর্থাৎ অযাচিত পণ্য হচ্ছে যে পণ্য সম্পর্কে মানুষ খুব বেশি জানে না এবং জানলেও সেই পণ্য ক্রয়ের প্রতি মানুষের আগ্রহ প্রকাশ করে না, তাকে আমরা অযাচিত পণ্য বলে থাকি। আমরা ফায়ার সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি যখন আগুন লেগে যায় কোথাও, তখন এই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভানো হয়ে থাকে, বা ফায়ার ব্ল্যাঙ্কেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের তেমন কোনো পূর্ব ধারণা বা অভিজ্ঞতা থাকে না এবং যা ক্রেতারা দেখেনি বা দেখলেও ক্রয়ের কথা ভাবেনি, সে জাতীয় পণ্যকে অযাচিত পণ্য বলে। যেমন জীবন বীমা পলিসি, শিশুকোষ, অগ্নি নির্বাপক যন্ত্র, সমাধি পাথর ইত্যাদি পণ্যকে আমরা অযাচিত পণ্য বলা হয়ে থাকে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তার জন্য। মানে অফিস অথবা বাসা বাড়িতে আমরা এই ফায়ার ব্ল্যাঙ্কেট আমরা রাখতে পারি, তো এর প্রতি আমাদের সচেতনতা বাড়াতে হবে। অযাচিত পণ্যের শ্রেণী বিভাগ, অর্থাৎ নতুন অযাচিত পণ্য। সোলার কার অর্থাৎ সৌরচালিত এই গাড়ি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে সকল অযাচিত পণ্য বাজারে নতুন এসেছে এবং ক্রেতারা যে পণ্য সম্পর্কে তেমন ধারণা লাভ করতে পারেনি, তাকে নতুন অযাচিত পণ্য বলা হয়। যেমন স্পন্দন ভোজ্য তেল, সৌরচালিত গাড়ি, সৌর বিদ্যুৎ, মাইক্রো ওভেন ইত্যাদি। অর্থাৎ আমরা এই অযাচিত পণ্য এটা বলতে পারি যে কোনো এলাকায় ওই পণ্যটি একেবারে যায়নি, তাহলে এটা ওই এলাকার জন্য এটা অযাচিত পণ্য হবে, অর্থাৎ নতুন অযাচিত পণ্য হবে। আমরা নিয়মিত অযাচিত পণ্য, যে পণ্যগুলো আমরা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে আমরা যে পণ্য সম্পর্কে জানি, যেমন হচ্ছে ফায়ার, আমরা ব্ল্যাঙ্কেটের কথা বললাম, আমরা ফায়ার বলের কথা বললাম। অর্থাৎ মানে কোথাও আগুন ধরে গেলে সেখানে যদি আমরা এই বলটা নিক্ষেপ করা হয়, তাহলে কি বলা যায় যে আগুনটা গতিরোধ হয়, অর্থাৎ আগুনটা একটা সময় থেমে যায়। অর্থাৎ যেসব অযাচিত পণ্য অনেক দিন যাবত বাজারে থাকলেও ক্রেতারা পণ্যটি সম্পর্কে তেমন অবগত নয় অথবা অবগত হলেও পণ্যটি ক্রয়ে আগ্রহ দেখায় না, সেসব পণ্যকেই নিয়মিত অযাচিত পণ্য বলা হয়। যেমন জীবন বীমা পলিসি, বিশ্বকোষ নিয়মিত অযাচিত পণ্য, যেগুলো দীর্ঘদিন ধরে আছে মার্কেটে। আমরা এবারে একটু দেখার চেষ্টা করব যে আবার পুনরাবৃত্তি বা আবার রিপিট করছি, অযাচিত পণ্য হচ্ছে যে নতুন অযাচিত পণ্য, সোলার কার, এবং নিয়মিত অযাচিত পণ্য যেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অর্থাৎ সেই ভারী ভারী শব্দ ভান্ডার যেগুলো আমরা দেখে শিক্ষার্থীরা আসলে এই পণ্য
সম্পর্কে তেমন একটা ক্রয়ের আগ্রহ প্রকাশ করে না। আমরা ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ আবার একটু রিপিট করে নিচ্ছি, সবগুলো 4টি: সুবিধা পণ্য, শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। আমরা বিশিষ্ট পণ্যতে সেই কাঞ্জিপটু বা কাঞ্জিপুরম অথবা কাঞ্জিভরম শাড়ি, যেটা আসলে মালবেরি সিল্ক, জরি ও ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে নীতা আম্বানির। তাহলে এই বিশেষ শাড়ি, যেটা হয়তো একটা পিসি তৈরি করা হয়েছে এবং এই কারুকার্য এবং অনেকজন শ্রমিক মিলে দীর্ঘ সময় তৈরি করতে হয়, তাহলে বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ প্রযুক্তি সম্পর্ক এ ধরনের পণ্যকে আমরা নিঃসন্দেহে বিশিষ্ট পণ্য বলে থাকি। আমরা এবারে দেখব যে শিল্প পণ্যের শ্রেণী বিভাগটা একটু দেখার চেষ্টা করব। তাহলে প্রথমেই শিল্প পণ্য কাকে বলে? আমরা প্রথমেই বলেছি যে পণ্য পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা প্রধান পণ্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে আমরা শিল্প পণ্য বলে থাকি। অর্থাৎ যে সব পণ্য উৎপাদন অথবা পুনঃ প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয় সেসব পণ্যকে শিল্প পণ্য বলা হয়। যেমন কাঁচামাল, পাট, তুলা ইত্যাদি, যন্ত্রপাতি, গ্যাস, লুব্রিকেটিং তেল ইত্যাদিকে বোঝায়। এসব পণ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদন, পরিচালনা অথবা অন্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহারের জন্য ক্রয় করে থাকে, তাকে আমরা শিল্প পণ্য বলে থাকি। আমরা এবার ক্লাসিফিকেশন একটু দেখার চেষ্টা করব। শিল্প পণ্যকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়: মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য এবং সরবরাহ সেবা। তাহলে মালামাল ও খুচরা যন্ত্রাংশকে দুভাগে ভাগ করা হয়ে থাকে: কাঁচামাল এবং প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ। কাঁচামালকে দুভাগে ভাগ করা হয়: কৃষি পণ্য, প্রাকৃতিক পণ্য। প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশকে দুভাগে ভাগ করা হয়: মালামাল উপাদান এবং খুচরা যন্ত্রাংশ উপাদান। মূলধন জাতীয় পণ্যকে দুভাগে ভাগ করা হয়ে থাকে: স্থাপনা, ভারী যন্ত্রপাতি, আনুষঙ্গিক যন্ত্রপাতি। সরবরাহ সেবাকে দুভাগে ভাগ করা হয়: সরবরাহ, ব্যবসা সেবা। তাহলে আমরা এখন প্রতিটাকে আমরা আলাদাভাবে আমরা ব্যাখ্যা দিব এবং সংশ্লিষ্ট পণ্য আমরা দেখার চেষ্টা করব স্ক্রিনে। মালামাল খুচরা যন্ত্রাংশ। মালামাল খুচরা যন্ত্রাংশ শিল্প ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসাবে বিবেচিত হয়ে থাকে। এ জাতীয় পণ্য সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করে থাকে, অর্থাৎ উৎপাদিত পণ্যের অংশ হিসাবে বা পুনরায় প্রক্রিয়াকরণ করে পণ্য ব্যবহৃত হয়, যেমন তুলা, সুতা এবং ময়দা, ব্যাটারি। এরপরে হচ্ছে কাঁচামাল। আমরা বলছিলাম যে মালামাল খুচরা যন্ত্রাংশকে আমরা দুভাগে অর্থাৎ ভাগ করে থাকি। আমরা আবার মালামাল খুচরা যন্ত্রাংশকে দুভাগে ভাগ করা হয়: কাঁচামাল এবং প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ। তাহলে আমরা এবার কাঁচামালের ব্যাখ্যা দিব। সেটা হচ্ছে যে সকল পণ্য ইতিপূর্বে প্রক্রিয়াজাতকরণ করা হয়নি, একেবারেই প্রক্রিয়াজাতকরণ করা হয়নি, সম্পূর্ণ প্রথমবারের মতো উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে, তাকে আমরা কাঁচামাল বলা হয়। যেমন কৃষিজাত পণ্য, খনিজ পণ্য, প্লাস্টিক, সুতা ইত্যাদি। আমরা সূর্যমুখী তেলের বীজ, সূর্যমুখী ফুলের বীজ আমরা দেখতে পাচ্ছি, এই ফুল দিয়ে সানফ্লাওয়ার অয়েল তৈরি করা হয়, অথবা অলিভ ফল দেখতে পাচ্ছি আমরা, এই ফল দিয়ে অলিভ অয়েল তৈরি করা হয়। তাহলে এই যে ফল এবং এই যে অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এগুলো দিয়ে তেল উৎপাদন করা হবে, অর্থাৎ এগুলো পুনরায় প্রস্তুত করা হয়নি, অর্থাৎ পুনঃ প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে, তাকে আমরা কাঁচামাল বলে থাকি। কাঁচামালকে আমরা দুভাগে ভাগ করে থাকি: কৃষি পণ্য, অর্থাৎ কৃষি খামারে থেকে যে সকল পণ্য আমরা সংগ্রহ করে থাকি তাকে আমরা কৃষি পণ্য বলে থাকি। অর্থাৎ যে পণ্য খামারে বা কৃষি ক্ষেত্রে উৎপাদিত হয় তাকে কৃষি পণ্য বলা হয়। মধ্যস্থ ব্যবসায়ীরা কৃষি পণ্যকে প্রক্রিয়াকরণ ও বিক্রয় করে থাকে। কৃষকদের দ্বারা উৎপাদিত পণ্যই হচ্ছে কৃষি পণ্য। উদাহরণ হিসাবে পাট, ধান, গম, দুধ, ডিম ইত্যাদি। এরপরে হচ্ছে প্রাকৃতিক পণ্য, অর্থাৎ খনি থেকে আমরা যে পণ্য আহরণ করি তাকে আমরা প্রাকৃতিক পণ্য বলে থাকি। যেসব পণ্য প্রক্রিয়াহীন অবস্থায় প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক পণ্য বলা হয়। যেমন তেল, গ্যাস, কয়লা, বনজ সম্পদ ইত্যাদি। আমরা তেল উৎপাদনের একটা পানির ভেতর থেকে বা সমুদ্রের ভেতর থেকে তেল উৎপাদনের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে পরিগণিত হয়, এদের কিছু
উপাদান পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়ে থাকে আর কিছু উপাদান একেবারে অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকে আমরা প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ বলে থাকি। প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পার্টস, এগুলো সরাসরি প্রধান পণ্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় অথবা পুনরায় কিছুটা পরিবর্তন করে মূল পণ্যের সঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। এবং প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশের মধ্যে দুটো ভাগ আমরা জানি, যে মালামাল উপাদান। মালামাল উপাদানটা কি? মালামাল উপাদান গুলোকে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করা হয়, যেমন সুতা থেকে কাপড় তৈরি করা হচ্ছে প্রক্রিয়াকরণের মাধ্যমে, এবং মালামাল উপাদান প্রক্রিয়াজাত হলেও এটি চূড়ান্ত পণ্যের অংশ হওয়ায় পূর্বে অবশ্যই পুনরায় প্রক্রিয়াকরণ করতে হয়। অর্থাৎ কোনটা একদম সামান্য প্রক্রিয়াকরণ করে অথবা পুনরায় প্রক্রিয়াকরণ করে একটা প্রধান পণ্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি যে তুলা থেকে সুতা উৎপাদিত হচ্ছে, সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে। এবং খুচরা যন্ত্রাংশ উপাদান, যে সমস্ত পণ্য পুনঃপ্রক্রিয়াকরণ ব্যতি রেখে অথবা সামান্য প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাকে খুচরা যন্ত্রাংশ উপাদান বলা হয়। যেমন মাইক্রোচিপ এবং হার্ড অ্যান্ড ফ্লপি ডিস্ক অথবা গ্রাফিক্স কার্ড এবং মনিটর, এগুলো একটি কম্পিউটারে খুচরা যন্ত্রাংশ হিসেবে উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে প্রসেসর, দ্বিতীয় চিত্রটা আমরা দেখতে পাচ্ছি র্যাম। তাহলে এই প্রসেসর র্যাম এটা হচ্ছে খুচরা যন্ত্রাংশ উপাদান। এবং মূলধন জাতীয় পণ্য, অর্থাৎ আমরা ইতিপূর্বে জেনেছি যে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ উপাদানকে আমরা মূলধন জাতীয় উপাদানে ভাগ করে থাকি। অর্থাৎ মূলধন জাতীয় পণ্যটা কি? যে পণ্য থেকে 1 বছরের বেশি সময় ধরে উপযোগিতা পাওয়া যায় তাকে আমরা মূলধন জাতীয় পণ্য বলে থাকি। আমরা এখানে বিল্ডিং দেখতে পাচ্ছি, কারখানা বিল্ডিং, অর্থাৎ বাংলাদেশি গ্রিন ইন্ডাস্ট্রি, অর্থাৎ গার্মেন্টসের সেই গ্রিন কয়েকটি সারা ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ আছে, তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি আমরা দেখতে পেলাম। অর্থাৎ এই বড় বড় কারখানা, এই যে বিল্ডিং মেশিনারি, এগুলোকে আমরা মূলধন জাতীয় পণ্য বলে থাকি। অর্থাৎ যে সকল পণ্য মূল উৎপাদন কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কখনো চূড়ান্ত পণ্যের অংশ হিসাবে পরিগণিত হয় না, তাকে মূলধন জাতীয় পণ্য বলে থাকি আমরা। এ জাতীয় পণ্যের একক মূল্য অত্যন্ত বেশি এবং ওজনে ভারী হয়ে থাকে। এরপরে হচ্ছে স্থাপনা ভারী যন্ত্রপাতি। আমরা একটা ক্রেন দেখতে পাচ্ছি এবং এয়ারক্রাফট ইঞ্জিন, অর্থাৎ বিমানের ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জাতীয় পণ্য শিল্প স্থাপনে অপরিহার্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এগুলো আকার আকৃতি বড়, ভারী, দামি হয় এবং অনেক বছর যাবৎ ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসাবে ফ্যাক্টরি, বিল্ডিং, জেনারেটর, লিফট, ইঞ্জিন ইত্যাদি। আমরা আনুষঙ্গিক যন্ত্রপাতি অর্থাৎ মূলধন জাতীয় পণ্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি, স্থাপনা ভারী যন্ত্রপাতি এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি। আনুষঙ্গিক যন্ত্রপাতি হচ্ছে ওই যে মূলধন জাতীয় যন্ত্রপাতিকে সহায়ক সেবা প্রদানের জন্য বা সেটাকে সচল রাখার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে। যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয়, উৎপাদনকে সচল রাখতে অথবা ভারী যন্ত্রপাতি কার্যকর রাখতে বিশেষ সহায়তা করে সেগুলোকে আনুষঙ্গিক যন্ত্রপাতি বলা হয়। যেমন হ্যান্ড টুলস, কম্পিউটার, টেলিফোন, ফ্যাক্স ইত্যাদি। আমরা ফ্যাক্স মেশিন দেখতে পাচ্ছি, আমরা কম্পিউটার আর মেশিন দেখতে পাচ্ছি, কম্পিউটার দেখতে পাচ্ছি। সরবরাহ সেবা, সরবরাহ এবং ব্যবসা সেবা। যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয় অথচ শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এবং ভারী যন্ত্রপাতিকে সচল রাখতে ব্যবহৃত হয় তাকে সরবরাহ বা সেবা বলা হয়। যেমন কম্পিউটারের কালি, লুব্রিকেন্টস, কাগজ, পেন্সিল, মেরামত সেবা, ব্যবস্থাপনা পরামর্শ ইত্যাদি। অর্থাৎ সরবরাহ সেবাকে সরবরাহ এবং ব্যবসা সেবা দুভাগে ভাগ করা হয়। আমরা একটু সরবরাহ দেখতে পাবো। সরবরাহ হচ্ছে যে এর সকল পণ্য প্রতিষ্ঠানের কাজ ত্বরান্বিত করার জন্য ব্যবহৃত হয়, যেমন লুব্রিকেন্ট, বৈদ্যুতিক ভালভ, পেন্সিল এবং অন্যান্য স্টেশনারি। এরপরে হচ্ছে ব্যবসা সেবা,
অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার পরামর্শের প্রয়োজন হয়, আইনি পরামর্শের প্রয়োজন হয়, এবং বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সি বা রিসার্চ প্রতিষ্ঠানের নানা ধরনের পরামর্শের প্রয়োজন হয়ে থাকে। আমরা প্রথম ছবিটায় দেখতে পাচ্ছি যে লয়াররা আইনি পরামর্শ দিচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে, এবং পরের চিত্রটায় দেখতে পাচ্ছি একটা বিজ্ঞাপন এজেন্সি নানা ধরনের বিজ্ঞাপন নির্মাণের জন্য নানা ধরনের পরামর্শ দিচ্ছে। তাহলে আমরা এখানে লেখা স্ক্রিনে যে লেখা দেখতে পাচ্ছি যে শিল্পের উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রয়োজন হয়ে থাকে, যে সকল অদৃশ্যমান পণ্য উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাকে ব্যবসা সেবা বলা হয়, যেমন ব্যবস্থাপনার পরামর্শ, আইনগত পরামর্শ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা এবং বিজ্ঞাপন এজেন্সি। আমরা নতুন পণ্য ধারণার কথা বলছিলাম যে আমরা এই আলোচনায় আজকে পণ্য সারি নিয়ে আলোচনা করব না, আমরা নতুন পণ্যের ধারণা দিব। নতুন পণ্যটা কি আসলে? মৌলিক পণ্যের একেবারে মৌলিক পণ্য যেটা নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে, যে ধরনের বৈশিষ্ট্য আগে কখনোই ছিল না, তাকে আমরা নতুন পণ্য বলে থাকি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক পণ্যর উদ্ভাবন, নতুন বৈশিষ্ট্য সংযোজন, মান উন্নয়ন এবং প্রচলিত পণ্যের অনুকরণে বাজারে পণ্য ছাড়লে তাকে নতুন পণ্য বলা হয়। এর বাইরেও কোনো ভৌগোলিক এলাকায় ক্রেতাদের নিকট পণ্য নতুন হিসাবে গণ্য হতে পারে, যেমন বাংলাদেশের গ্রামাঞ্চলে ওয়াশিং মেশিন অথবা মাইক্রোওয়েভ ওভেন নতুন পণ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ ভোক্তাদের কাছে কোনো পণ্য নতুন হিসেবে গণ্য হলেই তা নতুন পণ্য বলে বিবেচিত হতে পারে। আমরা চিত্রে ওয়ালটন ফ্রিজে দেখতে পাচ্ছি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয় ওয়ালটন ফ্রিজগুলোতে, এবং হচ্ছে যে ওয়ালটন ফ্রিজের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব দেখা যায়, অর্থাৎ টেলিভিশন স্ক্রিনে, অর্থাৎ টেলিভিশনের সেই প্রয়োজনটা ফ্রিজের যে গ্লাস ডোর থাকে, অর্থাৎ ফ্রিজের প্রথম দিকে যে গ্লাস ডোর, এবং গ্লাস ডোরটা এবং টেলিভিশন স্ক্রিনের মতোই বিভিন্ন তথ্য উপাত্ত ভেসে আসবে। আমরা টিভির মতো বা ইন্টারনেট বা নেটফ্লিক্স, ইউটিউব আমরা এগুলো ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটাই ফ্রিজটাই হবে একটা টেলিভিশন বা একটা কম্পিউটার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আমরা ওয়ালটন ফ্রিজের উপরে দেখতে পাচ্ছি যে ইউটিউব ব্যবহার করা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে মিউজিক শোনা যাচ্ছে ওয়ালটন ফ্রিজ থেকে। এবং আমরা এখানে চিত্রে লেখা দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর গ্লাস ডোরে বা ইউটিউবে দেখা বা টিভি এর মতো করে ব্যবহার করতে পারা, যা আমাদের দেশে একটা নতুন পণ্য। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই প্রয়োগের মাধ্যমে এ ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি। আমরা এটা একটা নতুন প্রযুক্তির একটা পণ্য। আমরা ভিজিটিং কার্ডের কথা বলে থাকি, যেটাকে ইউরোপিয়ানরা আসলে বিজনেস কার্ড বলে থাকে। অর্থাৎ এই বিশেষ এনএফসি প্রযুক্তির ভিজিটিং কার্ড, অর্থাৎ ইন্ট্রো সহ আরো অনেক প্রতিষ্ঠান আমাদের দেশে এই কার্ড তৈরি করে দেয় কাস্টমারদের। অর্থাৎ এনএফসি ভিজিটিং কার্ডটা আমরা যখন আমাদের তথ্য উপাত্ত যখন এই কার্ডের মধ্যে থাকবে ডিজিটালি, তখন আমরা একটা মোবাইলে টাচ করার সঙ্গে সঙ্গে মোবাইলে আমার প্রোফাইল, আমার ফেসবুকের সোশ্যাল মিডিয়ার লিংক, আমার যাবতীয় সব তথ্য আমরা যেগুলো সংগ্রহ করব সেই তথ্য সঙ্গে সঙ্গে মোবাইলে চলে যাবে। তাহলে এই প্রযুক্তি, এবং একটু ট্যাপ করে অথবা এখানে কিউআর কোড দেওয়া থাকবে, কিউআর কোড স্ক্যান করে বা আমরা মুহূর্তে অন্য একজনের সঙ্গে শেয়ার করতে পারবো, বা কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আমরা সেভ করতে পারবো। তাহলে এই প্রযুক্তিও হচ্ছে বাংলাদেশে একেবারে নতুন প্রযুক্তি, যেটা খুব অল্প দিন বাংলাদেশে এসছে, এবং এটা কাস্টমারদের মধ্যে দারুণ একটা সাড়া ফেলেছে। এবং এ ধরনের এনএফসি প্রযুক্তির ভিজিটিং কার্ড আসলে এখন বর্তমান সময় কর্পোরেট জগতেও ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই এটা ব্যবহার করতে চায়। আমরা বিএমডব্লিউর সেলফ ড্রাইভিং কারের কথা জানি, যে অর্থাৎ গাড়িতে একজন চালকের থাকার প্রয়োজন নাই, চালক ছাড়াই এই গাড়িটা চলবে, যাত্রীদের নিয়ে বা পার্সোনালি এটা চলবে। তাহলে এটাকে আমরা বিএমডব্লিউর ডিজাইন, ব্র্যান্ডেড ডিজাইন একটা গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেলফ ড্রাইভিং কার আমরা বলে থাকি। তাহলে এটাও এক ধরনের নতুন পণ্য, যদিও বিভিন্ন দেশে এটা পরীক্ষামূলক ভাবে বা বাণিজ্যিক ভাবেও চালু হয়েছে। আমাদের দেশে এটা অ্যাভেলেবল হয়নি, আমাদের দেশেও এটা পরীক্ষামূলক ভাবে চলছে। তাহলে আজকে পর্যন্তই। আবারও আমরা বাজারজাতকরণ নীতিমালা, প্রিন্সিপাল অফ মার্কেটিং এর কোনো একটা বিষয় নিয়ে আমরা আমাদের ধারাবাহিক লেকচারগুলো থাকবে। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।